কে ম্যাচিউর থাকবে, ভিতরে ইম্যাচিউর, আর নিচের দিকে কি উল্টাটা? হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি না। একই কথা, যে আপনার এপিফাইসিস এর দিকে ইম্যাচিউর কার্টিলেজ থাকবে, ডায়াফাইসিস এর দিকে ম্যাচিউর কার্টিলেজ থাকবে। ঠিক আছে? এই ছবিটা দেখলে আপনি কার্টিলেজ এরকম একটা ছবি এঁকে আসছিলেন না হিস্টোলজিতে? অবশ্যই আঁকছিলেন, ভুলে হ্যাঁ গেছেন? ভাইয়া, জি 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 ভাইয়া। আঁকছিলেন, অবশ্যই আঁকছিলেন। আমি আঁকি নাই, আমি যেমন কাউকে দিয়ে আঁকাইছিলাম, বুঝছেন? হিস্টোলজির ছবি আঁকতে আমার ভালো লাগতো না। এনিওয়েজ, তো এই ছবিটার সিগনিফিকেন্স হচ্ছে যে সবসময়ই লং বোনের ক্ষেত্রে এপিফাইসিস এর দিকে এরকম একটা লেয়ার থাকে, এখানে এরকম একটা লেয়ার থাকে। আচ্ছা, এখন কেন সিগনিফিকেন্স বুঝেন? একটু নামগুলো দেখবো, নামগুলো মুখস্থ করতে হবে না। একটা জিনিস বোঝার জন্য শুধু লাগবে ভাই। সেটা হচ্ছে এপিফাইসিস এর বাইরের দিকে একটা রিজার্ভ জোন থাকে। এই কার্টিলেজ গুলোর ডিফারেন্সিয়েশন পটেনশিয়াল খুব ভালো। এই রিজার্ভ জোন থেকে একটা প্রলিফারেটিভ জোন থাকে। ঠিক আছে? প্রলিফারেটিভ জোন থাকে। এই মানে এইগুলো ভেঙে একটা খুব মানে ডেন্স একটা প্রলিফারেটিভ জোন, যেখানে খুব দ্রুত কার্টিলেজের ডিভিশন হচ্ছে। তার নিচে থাকে একটা ম্যাচুরেশন জোন থাকে। ঠিক আছে? ম্যাচুরেশন জোন, যে এই কার্টিলেজ গুলো তারপরে ম্যাচিউর হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তার নিচে থাকে একটা ক্যালসিফাইড জোন থাকে। ক্যালসিফাইড জোন, যে এই ম্যাচিউর কার্টিলেজ গুলো এরপর ক্যালসিফিকেশন হচ্ছে। তার নিচে থাকে অসিফিকেশন জোন, যে এই ক্যালসিফাইড ম্যাট্রিক্স গুলো এরপর অসিফাইড হচ্ছে। এই ধরনের কিছু লেয়ার থাকে কার্টিলেজে, যদি আমি হিস্টোলজিতে দেখি। ঠিক আছে? এরকম কিছু লেয়ার থাকবে। আমার এই নাম ভাইয়া তাহলে আপনার বোনস অসিফিকেশন হওয়ার ডিরেকশনটা উল্টো হয়ে গেল না, মানে কার্টিলেজ যেদিকে হচ্ছে বোনস উল্টা দিকে। বেসিক্যালি এখানে কার্টিলেজ, নতুন কার্টিলেজ তৈরি হতে থাকে, আর এখান থেকে পিছন থেকে আস্তে আস্তে বোন তৈরি হতে থাকে। দেখেন এখানে নতুন কার্টিলেজ তৈরি হচ্ছে, আর তার পিছনে পিছনে বোন তৈরি হতে হতে যাচ্ছে। আমি যদি আগের ছবিটা হ্যাঁ, দেখি, বোনটা কি তৈরি হয়ে কার্টিলেজকে পুশ করতেছে দেখে না 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 কার্টিলেজটা না, বোন উপরে উঠে কার্টিলেজকে যাচ্ছে। পুশ করছে না, কার্টিলেজ তৈরি হয়ে বোন তৈরি হওয়ার রাস্তা করে দিচ্ছে। আচ্ছা কার্টিলেজ আচ্ছা, ঠিক তৈরি আছে, হয়ে বুঝতে কার্টিলেজ, নতুন নতুন কার্টিলেজ সেল তৈরি হয়ে সেটা বোন তৈরি হওয়ার রাস্তা করে দিচ্ছে। ঠিক আছে? এই কার্টিলেজ সেলগুলো তৈরি হওয়ার কারণেই কার্টিলেজ সেলগুলোর মধ্যেই তো ইভেন্চুয়ালি নতুন বোন তৈরি হবে। এটা বোন ডেভেলপমেন্টের কথা বলছি, আপনারা বোন রিমডেলিং এর সাথে মেলাবেন না প্লিজ। হ্যাঁ, যে কার্টিলেজ তৈরি ডিভিশন হওয়ার কারণে কার্টিলেজ টেমপ্লেটের মধ্যে নতুন বোন আস্তে আস্তে করে তৈরি হতে থাকে। বোঝা গেল? হ্যাঁ, সোজা হচ্ছে কার্টিলেজটা প্রলিফারেট করে লেনদেনিং করে বোনটা, এটাই তো মানে মেইন মানে কথাটা। না, এইটা একটু ওভার সিম্পলিফাইড হয়। মানে আপনার কথা ঠিক আছে, কিন্তু একটু ওভার সিম্পলিফাইড হয়। ওইটা কার্টিলেজটা লেংথেনিং আমি বলবো না, কারণ আমার এক্ষুনি ফ্যাসিয়াল ইনজুরিতে আমার এই জিনিসটা লাগবে। যে কার্টিলেজটা ডিভিশন হয়, কার্টিলেজটা ডিভিশন হয়ে কার্টিলেজটা ডিভিশন হয়ে এই মানে ম্যাচিউর যখন হয়, তখন সেই ম্যাচিউর কার্টিলেজের মধ্যে দিয়ে আস্তে করে বোনটা তৈরি হয়ে যায়। তো কার্টিলেজটা আচ্ছা বোনটা তৈরি হওয়ার রাস্তাটাকে তৈরি করে দেয়। আচ্ছা, এখন বলেন তো, যে এই যে তাহলে গ্রোথ বা লেংথ বাড়ার জন্য সবচেয়ে জরুরি লেয়ার কোনটা বলেন তো? কার্টিলেজ। কার্টিলেজের কোন লেয়ারটা? এখানে তো অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো লেয়ারের কার্টিলেজ আছে। বা আমি প্রলিফারেটিভ। আমি তো বলবো রিজার্ভ জোন। এটা যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, তাহলে তো আর এই কার্টিলেজের প্রলিফারেশন হবে না, হবে? আমরা ফ্যাসিয়াল ইনজুরি নিয়ে তো কথা বলছি। তো দিস ইজ দ্য ফাইসিস অ্যাকচুয়ালি, দিস ইজ দ্য ফাইসিস, তাই না? দিস ইজ দ্য ফাইসিস। যদি রিজার্ভ জোনে ইনজুরি হয়, তাহলে তার এই বোনের কোনো গ্রোথ হওয়ার কি কোনো সুযোগ আছে? না। আবার দেখুন, রিজার্ভ জোনে যদি রিজার্ভ জোনটা যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, এবং কিছু জেনেটিক ডিজিজে ড্যামেজ হয়ও, রিজার্ভ জোন যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে তো এই কার্টিলেজের আর গ্রোথের কোনো সুযোগ নেই। নাম্বার 1, রিজার্ভ জোন ক্ষতি সবচেয়ে খারাপ ফর মানে গ্রোথ অ্যারেস্টের জন্য। প্রলিফারেটিভ জোনেও যদি ইনজুরি হয়, তাহলেও এটা খুব খারাপ। ম্যাচুরেশন জোনে হইলে তাহলে তার তুলনায় কম খারাপ। আর এইখানে বা এইখানে যদি ইনজুরি হয় ফ্র্যাকচারের কারণে, তাহলে কি বোনের গ্রোথে কোনো সমস্যা করবে নাকি করবে না? সে এই লেয়ারটা হলো জোন অফ অসিফিকেশন, ইনজুরি হলো, এখানে ফ্র্যাকচার লাইনটা এদিক দিয়ে গেল, না, হবে না। বোনের গ্রোথ কিন্তু হতেই থাকবে, ঠিক কিনা? ঠিক আছে? কিন্তু যদি এই 3টা লেয়ারের মধ্যে ইনজুরি হয়, তাহলে বোনের গ্রোথটা ইম্পেয়ারমেন্ট হয়ে যাবে, বোনটা গ্রোথটা ভালো মতো হবে না। এটা কি বোঝা গেল ভাই? আচ্ছা ভাইয়া, একটা কথা, ওই যে একটা বোনের একটা পোর্শন তো আমরা দেখতেছি, হ্যাঁ, এখন আমরা এই যে আমরা দেখতেছি, হ্যাঁ, এই যে কেটে দেখাচ্ছে আমাদেরকে, এই ভিউটা কি ভাইয়া, সুপারফিশিয়াল টু ডিপ নাকি আমরা অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র কিভাবে দেখতেছি আসলে? এটা সুপারফিশিয়াল টু ডিপ দেখছি। এই সাইডটা এপিফাইসিস, এই দিকটা ডায়াফাইসিস। আমরা এপিফাইসিস থেকে ডায়াফাইসিস এর দিকে যাচ্ছি, ফাইসিসটাকে আমরা এপিফাইসিস থেকে ডায়াফাইসিস এর দিকে দেখছি। সুপারফিশিয়াল টু ডিপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
যে উপরের দিকটা এপিফাইসিস, নিচের দিকটা ডায়াফাইসিস। আমরা এপিফাইসিস থেকে ডায়াফাইসিসের দিকে ফাইসিসটাকে দেখছি। এখন লোয়ার এন্ডেও তো একটা ফাইশিয়াল কার্টিলেজ থাকবে। মূল কথা আমরা হ্যাঁ। এপিফাইসিস থেকে ডায়াফাইসিসের দিকে দেখছি আর কি। হ্যাঁ, যে এপিফাইসিয়াল অ্যাসপেক্টে এরকম রিজার্ভ জোন থাকে আর ডায়াফাইসিয়াল অ্যাসপেক্টে এরকম জোন অফ অসিফিকেশন থাকে। ঠিক আছে? জি ভাই। তো বুঝতে পারছি। আমরা এখন ফাইশিয়াল ইনজুরি নিয়ে পড়া, ফাইশিয়াল ইনজুরি সিগনিফিকেন্ট কনসার্ন ওরা প্রশ্ন করে। মূল কারণ হচ্ছে যে ফাইশিয়াল ইনজুরি হলে গ্রোথ অ্যারেস্ট হয়। এখন গ্রোথ অ্যারেস্ট কিভাবে হয়, কেন হয়, সেটা বোঝার জন্য এই ডেভেলপমেন্টটুকু, এই কনসেপ্টটুকু আপনার লাগবেই। যদি এই ভাইয়া অসিফিকেশন সেন্টারটা কি একদম মিডলে থাকে নাকি বোনসের? মিডলে মানে একদম ডায়াফাইসিসের কাছে, ডায়াফাইসিস সবচেয়ে বেশি ডায়াফাইসিসের দিকে। 5টা লেয়ার ভাইয়া দেখছি। আচ্ছা, আমরা মনে দুইটা হয় জিনিস ভাইয়া দেখছি। আরেকটা কথা ভাইয়া, দাঁড়ান। হ্যাঁ, বলেন। হ্যাঁ নিচের যে এপিফাইসিসটা থাকবে, হ্যাঁ এটা তো আমরা বোনের আপার এন্ডের এপিফাইসিস দেখতেছি, নিচের যে বোনের এপিফাইসিসটা থাকবে সেই এপিফাইসিসেও ঠিক একই রকম মানে আমার অর্গানাইজেশন। রিজার্ভ জোনটা থাকবে এপিফাইসিসের সাইডে নিচের দিকেও, আর আচ্ছা জোন অফ অসিফিকেশন থাকবে ডায়াফাইশিয়াল অ্যাসপেক্টে। হ্যাঁ, আচ্ছা, এটাই জানতে চাচ্ছিলাম ভাইয়া, মানে বাইরে ইম্যাচিউর থাকবে, ভিতরের দিকে হচ্ছে ম্যাচিউর আপনি দিকে বাইরে যেতে থাকবে। ভিতরে যেটাই বলেন। আমার রিজার্ভ জোনটা থাকবে এইটা দেখেন, এপিফাইসিসের দিকে। রিজার্ভ জোনটা থাকবে এপিফাইসিসের দিকে, আর ইয়া জোনটা থাকবে ডায়াফাইসিসের দিকে। স্লো হয়ে গেল। ভাইয়া দুইটা জিনিস ছিল না ভাইয়া, ওই যে প্রাইমারি আর সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, ওইটা কোনটা কি ভাইয়া? প্রাইমারি অসিফিকেশন সেন্টার হচ্ছে ডায়াফাইসিসের মধ্যে যেটা হয়, সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার হচ্ছে যেটা এপিফাইসিসের মধ্যে যেটা হয়। আর ডায়াফাইসিসের মধ্যে যেটা হয় সেটা সাধারণত বিফোর বার্থ আসে, এক্সেপ্ট আমার হচ্ছে ইয়া কি বলে ক্লাভিকল। আর সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার হচ্ছে আমার এপিফাইসিসের মধ্যে আসে, যেগুলো সাধারণত আফটার বার্থ আসে, এক্সেপ্ট অ্যাডাক্টর টিউবারকল। বাদ দেন, ওগুলো লাগবে না, আমাদের প্রশ্ন এখন আসেনি। যদি আসে আমরা অবশ্যই যাব। এবার দেখেন, এপিফাইসিস যেদিকেই বলেন রিজার্ভ জোনটা বা জার্মিনাল জোনটা এটা সবসময় এপিফাইসিসের সাইডে থাকবে, আর হাইপারট্রফিক জোনটা সবসময় ডায়াফাইসিসের সাইডে থাকবে। বুঝা যেতে পারছে ভাই ব্যাপারটা? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা হ্যাঁ রিজার্ভ জোনে কার্টিলেজের কি থাকে বলছিলেন, প্রোজেনিটর সেল টাইপ কিছু এক থাকে না? একটা জায়গায় এক একটা নাম দিয়েছে। এটা রিজার্ভ জোন নাম দিতে পারে, জোন অফ রেস্টিং কার্টিলেজ নাম দিতে পারে, জোন অফ জার্মিনাল ম্যাট্রিক্স নাম দিতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে এই জায়গার কার্টিলেজ গুলো মানে রেস্ট নিচ্ছে, রেডি হচ্ছে প্রয়োজনে ডিভাইড হওয়ার জন্য একটা লেয়ার। তারপরের লেয়ারে কার্টিলেজ গুলো র্যাপিড মাল্টিপ্লিকেশন হচ্ছে, তারপরের লেয়ারে কার্টিলেজ গুলো ম্যাচিউর হয়ে যাচ্ছে, ক্যালসিফিকেশন হওয়ার জন্য রেডি হচ্ছে, তারপরে কার্টিলেজ গুলো ক্যালসিফাইড হয়ে যাচ্ছে, মানে এদের মধ্যে ক্যালসিয়াম ডিপোজিট হচ্ছে। তারপরে একটা লেয়ার দেখবো যেখানে বেসিক্যালি এই ক্যালসিফাইড কার্টিলেজ ম্যাট্রিক্স গুলো অসিফাইড হয়ে যাচ্ছে, ল্যামেলার প্যাটার্ন অফ বোন তৈরি করছে। এরকম কিছু লেয়ার থাকে ভাই। হ্যাঁ, আচ্ছা, বেশি জানবো না, এটা শুধু এইটুকু বুঝেন। এই আপনি অল্প বুঝলেও সমস্যা নেই, এটুকু তো বুঝতে পারতেছেন যে এই লেয়ার গুলিতে যদি ইনজুরি হয় তাহলে এটা সমস্যা, গ্রোথ ডিস্টারবেন্স করবে, কিন্তু এই লেয়ার গুলিতে ইনজুরি হলে গ্রোথ ডিস্টারবেন্স করবে না। বোঝা গেল কথা? আচ্ছা, এখন এর মধ্যেও আমি বুঝতে পারছি এই তিনটা লেয়ারের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হবে এই লেয়ার এবং এই লেয়ারটা যদি ইনজুরি হয়। এই লেয়ারটা হলেও হবে কম বেশি, কিন্তু এই দুইটা লেয়ার যদি ইনজুরি হয়, ঠিক আছে, তাহলে গ্রোথ ডিস্টারবেন্স হবেই। whereas এই দুইটা লেয়ার যদি ইনজুরি হয় তাহলে গ্রোথ ডিস্টারবেন্স হবে না এই দুইটা লেয়ার। আর এটার মধ্যে যদি ইনজুরি হয় অল্প কিছু গ্রোথ ডিস্টারবেন্স হতেও পারে, নাও হতে পারে। ইনফ্যাক্ট প্র্যাকটিক্যালি এই লেয়ারটার মধ্যে যখন ম্যাচিউর হয়ে গিয়েছে, ঠিক আছে, সেটার মধ্যে ইনজুরি হলে অ্যাকচুয়ালি গ্রোথ ডিস্টারবেন্সটা হয় না। আমরা এতগুলো কথা বললাম মূলত একটা জিনিস বোঝার কারণে, সল্টার হাইস ক্লাসিফিকেশন। যদি ইনজুরি হয় তাহলে গ্রোথের সমস্যা হচ্ছে। এক্স্যাক্টলি। আপনি এখন এই ছবি দেখে বলেন, ঠিক আছে, আমার 5টা নাম কি বলেছি? রিজার্ভ জোন, তারপর হচ্ছে প্রলিফারেটিং জোন, ম্যাচুরেশন জোন, ক্যালসিফিকেশন, ক্যালসিফাইড জোন। আমরা আর কি বলেছি? রিজার্ভ জোনটা থাকে কোন দিকে? এপিফাইসিস টুয়ার্ডস আর এপি। অসিফিকেশনটা থাকে কোন দিকে? ডায়াফাইসিস। আচ্ছা, এবার দেখে বলেন তো
এই ফ্র্যাকচারটা বাদ, এটা বাদ, এটার মধ্যে কি গ্রোথ ডিস্টারবেন্স হবে নাকি হবে না? হবে হবে ভাইয়া, না। এটা একদম এপিফাইসিস এর ফার্স্টেই। ও এপিফাইসিস তো হবে। তাই? আর এটার মধ্যে কি গ্রোথ ডিস্টারবেন্স হবে নাকি হবে না? হবে। এটা তো হবে। তাই এই দুটার মধ্যে কি কোনো তফাৎ দেখতে পাচ্ছি? ভাই একটা হচ্ছে এপিফাইসিসই হয়ে গেছে, আর একটা হচ্ছে এপিফাইসিস এর উপরে হয়েছে, প্রথমটা এপিফাইসিস এর একটু উপরে। আর এটার মধ্যে? এটা তো এপিফাইসিস সহ পুরোটুকুই, মানে এটার এপিফাইসিস মধ্যে? ডায়াফিসিস। আরেকবার দেখেন, ঠিক আছে। বুঝেন ভাই? ঠিক আছে, পাঁচ লেগে গেছে। দেখেন রিজার্ভ জোনটা হচ্ছে এই লেয়ারটা, আর এই যে ফাইসিস, এইটা। ফাইসিসের মধ্যে এই নিচের দিকে এই সাইডে তো রিজার্ভ জোন থাকবে। এপিফাইসিস, দিস ইজ দ্য এপিফাইসিস, এটা তো এপিফাইসিস ভাই নাকি? জি। নিচের হ্যাঁ। দিকে যে দেখাচ্ছে এটা তো এপিফাইসিস ভাই। রিজার্ভ জোন হচ্ছে এই লেয়ারটা, ঠিক আছে? তাহলে হবে না। জোন অফ অসিফিকেশন হচ্ছে এই লেয়ারটা, এইখানে যে ভাঙাটা গিয়েছে সেটা আসলে রিজার্ভ জোন এবং জোন অফ মাল্টিপ্লিকেশন ওইটা থেকে দূরে। এইটার মধ্যে গ্রোথ ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা কিন্তু আসলে সবচেয়ে কম, নাম্বার 1। কিন্তু এইখানে এই যে ফ্র্যাকচারটা গিয়েছিল, মানে এখানে ফ্র্যাকচারটা এই দিক দিয়ে গিয়ে উপরের দিকে চলে গেছে, এবং দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ ফ্র্যাকচার, সল্টার হ্যারিস টাইপ 2 ফ্র্যাকচার, উপরের দিকে চলে গেছে সল্টার হ্যারিস টাইপ 2 ফ্র্যাকচার। এটা রিজার্ভ জোন এবং প্রলিফারেটিভ জোন বাদ দিয়ে গিয়েছে এটা। ভাইরাস সল্টার হ্যারিস টাইপ 3 ফ্র্যাকচার, এই যে ফ্র্যাকচারটা শুরু হয়ে গেছিল এটা নিচের দিকে চলে গেছে, এটা কিন্তু দেখেন আমার রিজার্ভ জোনকে ইনভলভ করছে। এটুকু কি বোঝা যাচ্ছে কিনা ভাই? এটুকু না বুঝলে জি, বিপদ হবে। এটা বুঝতে পারছি। যে এটা এটা আমার বুঝতে রিজার্ভ পারছি। জোনকে ফ্র্যাকচার, এই ফ্র্যাকচারটা আমার রিজার্ভ জোনকে হাত দেয় নাই, কিন্তু এই ফ্র্যাকচারটা আমার রিজার্ভ জোনকে হাত দিয়েছে। এইটা উইল কজ গ্রোথ ডিস্টারবেন্স। এই ফ্র্যাকচারটা আমার এই দিক দিয়ে পাস করে গিয়েছে, এইটা উইল কজ গ্রোথ ডিস্টারবেন্স। ঠিক আছে, এটা সম্পর্কে আমি পরে কথা বলছি। ঠিক আছে, এটুকু কি বোঝা গেল কিনা? হ্যাঁ, প্রথমটা একটু দেখি, প্রথমটা। প্রথমটা আর ফিফথ টার্ম নিয়ে আমরা পরে কথা বলছি, কিন্তু এই এই Okay. এটাকে মানে এই যে সল্টার হ্যাঁ। হ্যারিস হলে কিছু ক্ষেত্রে যে কেন গ্রোথ ডিস্টারবেন্স হবে আর কিছু ক্ষেত্রে গ্রোথ ডিস্টারবেন্স হবে না, এটা বোঝা গেল না? জি ভাইয়া। এটা বোঝা ভাইয়া গেল। এই যে এপিফাইসিস এর ভিতরে যে ডট ডটটা ওইটা কি রিজার্ভ জোন? এপিফাইসিসের আমি যদি এই যে নিচটা না না না, রিজার্ভ জোন না, এই রিজার্ভ জোনও ভাই দেখেন আরেকবার, অসুবিধা নেই, এটা মনে হয় কনফিউজ। এইটা না, ছবিটা উল্টাইতে পারলে সবচেয়ে ভালো হতো। ঠিক আছে, আমার বইয়ের ছবি তো উল্টা। রিজার্ভ জোনও আমার এপিফাইসিস এর পার্ট, জোন অফ অসিফিকেশন আমার এপিফাইসিস এর পার্ট। এই পুরো জায়গাটা তো এইখানে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত জাস্ট এইটুকুর মধ্যে তো এই লেয়ার গুলো নাকি না ভাই? জি ভাইয়া। এইটুকুর মধ্যে তো এই লেয়ার। তো এর মধ্যে আমি দেখছি এপিফাইসিস এর সাইডে আছে রিজার্ভ জোন, আর ডায়াফাইসিস এর সাইডে আছে জোন অফ অসিফিকেশন। এপিফাইসিস এর কাছে আছে রিজার্ভ জোন, আর ডায়াফাইসিস এর কাছে জোন অফ অসিফিকেশন। এই তো, তাই না? জি। তা আমি যদি আমার এই ছবিটাতে আসি, এই ছবিটাতে এইটা যদি ফাইসিসটা হয়, এপিফাইসিস এর কাছে রিজার্ভ জোনটা আছে, ডায়াফাইসিস এর জি। কাছে জোন অফ অসিফিকেশন আছে, যদি এটুকু আমার ফাইসিসটা হয়, তাই তো ভাই? জি। তো যদি আমার জি। এই ফ্র্যাকচারটা ডায়াফাইসিস এর সাইড দিয়ে পাস করে যায়, তাহলে হচ্ছে আমার রিজার্ভ জোনটাকে ধরবে না, গ্রোথ ডিস্টারবেন্স কম হবে। কিন্তু ফ্র্যাকচারটা যদি রিজার্ভ জোন দিয়ে পাস করে যায়, তাহলে তো এটা গ্রোথ ডিস্টারবেন্স করবে। এটুকু বুঝলেই হলো। ঠিক আছে, আর এটুকু না বুঝলেই হলো। এখন বাকিটুকু সল্টার হ্যারিস মুখস্থ করে ফেলেন ভাই। ঠিক আছে, সল্টার হ্যারিস সাহেব বলছেন যে 5 ধরনের ফ্র্যাকচার আছে। ঠিক আছে, এক ধরনের ফ্র্যাকচার হচ্ছে যে সেপারেশন অফ এপিফাইসিস। ঠিক আছে, সেপারেশন অফ এপিফাইসিস তো বলবো না, এটা দাঁড়ান, একটা সুন্দর টার্ম ছিল। এই ছবিটা তো দেখাতে পারছি না। আচ্ছা, এখানে ছবিটা দেখাতে পারছি না, ছবিটা এখন না দেখে। ঠিক আছে, মানে এটা একটু খারাপ ছবি, সরি, আপাতত অন্য ছবি দেখাতে আলসামি লাগছে। ঠিক আছে, তবে আপনি ধরে নিন বেসিক্যালি এই যে টাইপ 1 যেটা, ঠিক আছে,
হ্যালো, হ্যাঁ, টাইপ 1 এ তো কোনো ফ্র্যাকচারই Type নেই 1 কোনো মনে ফ্র্যাকচার হয়। নেই। বেসিক্যালি টাইপ 1 এর ফ্র্যাকচার যেটা সেটা হচ্ছে পুরা এই এপিফাইসিসটা সরে গেছে। দেখেন এই জায়গায় এই যে লেভেল হয়ে আছে না, ও মানে আচ্ছা। পুরা এপিফাইসিসটা সেপারেট হয়ে গেছে। ঠিক আছে? পুরা এপিফাইসিসটা সেপারেট হয়ে গেছে টাইপ 1। ঠিক আছে? মানে এই ডায়াফাইসিস পুরো এপিফাইসিস থেকে মানে ধরেন সেপারেট হয়ে গেছে। মানে একদম ঘষা লেগে আলাদা হয়ে গেছে। মানে এইটা এদিকে চলে আসছে, এটা এদিকে চলে আসছে। দিস ইজ টাইপ 1। ঠিক আছে? আপনি শব্দ মনে রাখেন সেপারেশন অফ দ্য এপিফাইসিস বা ট্রান্সভার্স ফ্র্যাকচার দ্যাট কজিং সেপারেশন অফ দ্য এপিফাইসিস। কি বললাম? ট্রান্সভার্স ফ্র্যাকচার কজিং সেপারেশন অফ দ্য এপিফাইসিস। ঠিক আছে? এটা হচ্ছে টাইপ 1 সেপারেশন অফ এপিফাইসিস। 1। 2 নাম্বার যেটা আমরা বললাম সেটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 টা কি? ফ্র্যাকচার লাইন পাসিং ফ্রম এপিফাইসিস টু ডায়াফাইসিস। ফ্র্যাকচার লাইন পাসিং ফ্রম এপিফাইসিস না ফ্র্যাকচার লাইন পাসিং ফ্রম ফাইসিস টু ডায়াফাইসিস। ফাইসিস থেকে ডায়াফাইসিস তো বলি না আমরা, সরি মেটাফাইসিস বলি। ফাইসিস থেকে মেটাফাইসিসের দিকে চলে গেল, এটা হচ্ছে টাইপ 2। টাইপ 3 হচ্ছে এপিফাইসিস থেকে মেটাফাইসিস নাকি ভাই? এপিফাইসিস না, এপিফাইসিস তো এটা ভাই, দিস ইজ ফাইসিস, এটা এপিফাইসিস। ফ্র্যাকচার লাইন পাসিং ফ্রম ফাইসিস টু মেটাফাইসিস। 3 নাম্বার হচ্ছে ফ্র্যাকচার লাইন পাসিং ফ্রম ফাইসিস টু এপিফাইসিস। 4 নাম্বার লাইন ফ্র্যাকচার লাইন পাসিং ফ্রম মেটাফাইসিস টু এপিফাইসিস। আর 5 নাম্বার আমরা যেটা বলি ক্রাশ ইনজুরি কজিং কম্প্রেশন অফ ফাইশিয়াল কার্টিলেজ। 5টা জিনিস। একটু আমাকে লাইনটা কেউ একজন পড়ে বলেন। আবারও বলছি এটা একটু পর ভুলে যাবেন, বারবার দেখতে হবে। এই ছবিটা পারলে একটু স্ক্রিনশট নিয়ে রাখেন বা অন্যান্য যে কোনো বই থেকে, কিন্তু এই 5টা লাইন বারবার করে পড়তে হবে। এখানে বুঝাবুঝির কিছু নাই। ঠিক আছে? এটা মুখস্থ, ক্লাসিফিকেশন মুখস্থ। টাইপ 1 টা কি তাহলে ভাই বলেন? টাইপ ট্রান্স 1 টা হচ্ছে সেপারেশন অফ এপিফাইসিস ফ্রম ডায়াফাইসিস, যেটা হচ্ছে ট্রান্সভার্স ফ্র্যাকচারের জন্য হচ্ছে। হ্যাঁ, দেন টাইপ 2 টা হচ্ছে ফ্র্যাকচার লাইন পাসিং ফ্রম ফাইসিস টু মেটাফাইসিস। yes, টাইপ 3 হচ্ছে ফ্র্যাকচার লাইন পাসিং ফ্রম ফাইসিস টু এপিফাইসিস। জি। দেন টাইপ 4 হচ্ছে ফ্র্যাকচার লাইন পাসিং ফ্রম ফাইসিস টু মেটাফাইসিস। আর না, টাইপ না, 5 টা আমি ফ্র্যাকচার বুঝি লাইন না না, ভাই। না, টাইপ 4 হচ্ছে ফ্র্যাকচার লাইন পাসিং ফ্রম মেটাফাইসিস টু মেটাফাইসিস টু এপিফাইসিস। ও আচ্ছা, মেটাফাইসিস টু মেটাফাইসিস। এপিফাইসিস। মেটাফাইসিস টু এপিফাইসিস। আর টাইপ 5 টা আসলে ক্রাশ ইনজুরি। ক্রাশ ইনজুরি বলতে কি? পুরা জিনিসটার উপর চাপ খেয়ে গেছে। চাপ খেয়ে পুরা এপিফাইসিসটাই ইনজুরি হয়ে গেছে। বুঝেন কথাটা? আপনি অ্যাপারেন্টলি, এবং এইটা সবচেয়ে খারাপ প্যাটার্ন, কারণ এটা এক্স-রে কিছুই বোঝা যায় না। মনে হয় এটা চাপ খেয়ে আছে। এই চাপটা বেসিক্যালি টাইপ 5 সল্টারহেজ ফ্র্যাকচার বোঝা যায় না। ঠিক আছে? এই পুরো এপিফাইসিস মানে এই ডায়াফাইসিসটা এপিফাইসিসের উপর চাপ খেয়ে গেছে। পুরো এপিফাইসিসটাই ড্যামেজ হয়ে গেছে। কিন্তু অ্যাপারেন্টলি এক্স-রে তে দেখতে জিনিসটা নরমাল লুকিং মনে হয়। আমি কি কথা বলতে বুঝাতে পারছি ভাই? জি ভাই। যে আমি যদি জি ল্যাঙ্গুয়েজটা ভাই। পড়ি, যে টাইপ 5 হচ্ছে ক্রাশিং অফ দ্য ফাইসিস, ক্রাশিং অফ দ্য ফাইসিস। ঠিক আছে? মে লুক বিনাইন বাট এন্ডস ইন অ্যারেস্টেড গ্রোথ। এটাতে সবচেয়ে বেশি গ্রোথ অ্যারেস্ট হয়, কারণ এখানে তো একটা দুইটা পয়েন্টে আমার রিজার্ভ জোন বা প্রলিফারেটিভ জোন এফেক্টেড হয়েছিল। এখানে থ্রু আউট দ্য লেন্থ আমার রিজার্ভ জোন এফেক্টেড হয়ে যায়। দিস ইজ সল্টারহেজ ক্লাসিফিকেশন। আবার বলছি আর মুখস্থ ভাইয়া রাখবেন। টাইপ 1 পারভেল এ ভাই বলছেন, পারভেল ভাই বলছেন, অন্য কেউ একজন বলেন, অন্য কেউ একজন বলেন। আচ্ছা ভাই, টাইপ 1 টা হচ্ছে ট্রান্সভার্স ফ্র্যাকচার which dislocates epiphysis and সেপারেশন diaphysis. অফ এপিফাইসিস। Separation of epiphysis from metaphysis. Then type 2 হচ্ছে গিয়া fracture line passes from physis to metaphysis. Then 3 হচ্ছে fracture line passing from physis to epiphysis. Then 4 নম্বর হচ্ছে fracture line passing from metaphysis to epiphysis. আর 5 নম্বর হচ্ছে crush injury, যেটা পুরা ফাইসিসটাকে ক্রাশ অফ ফাইসিস, কম্প্রেস করে দেবে। ক্রাশিং অফ ফাইসিস। অন্য কেউ একজন বলেন। আমি বলি ভাইয়া। হ্যাঁ, বলেন ভাই। টাইপ 1 হচ্ছে সেপারেশন অফ দ্য এপিফাইসিস। জি। দেন হচ্ছে টাইপ 2 হচ্ছে ফ্র্যাকচার লাইন পাসিং ফ্রম দ্য ফাইসিস টু মেটাফাইসিস। জি। দেন হচ্ছে টাইপ 3 টা হচ্ছে ফ্র্যাকচার লাইন passes from the physis to epiphysis. জি। Then 4 হচ্ছে fracture passing from metaphysis to physis then epiphysis. আর 5th হচ্ছে crushing of the physis. সহজ পাঁচটা শব্দ, একটু পর ভুলে যাবেন। ভাইয়া টাইপ 1 এ কি হবে? টাইপ 1 এ কি গ্রোথ টাইপ রেস্ট্রিকশন 1 হবে? টাইপ 1 2 গ্রোথ অ্যারেস্ট হয় না। টাইপ 3 4 5 তিনটাতে প্রচন্ড রকম গ্রোথ অ্যারেস্ট হয়।
টাইপ ভাইয়া 1 আমি একটা জিনিস তো হ্যাঁ মিস করছি, আমার নেটটা চলে গেছিল মাঝখানে, আমাকে একটু ভেরি ফাইসিস এপিফাইসিস আপাকে পড়ায় মেটাফাইসিসটা দেন দেখা একটু আপাকে কেউ একজন পড়ায় খালি জায়গাগুলো বললেই হবে, বাকিটা শুনছি। কোনটা? কোনটা বলবো, টাইপ 5 বলবো? না না না, ফাইসিস কোন জায়গাটা, এপিফাইসিস কোন জায়গাটা, মেটাফাইসিস কোন জায়গাটা? এপিফাইসিস হচ্ছে বোনের টুইটা এন্ড, হ্যাঁ, আচ্ছা আর শ্যাফটটা হচ্ছে গিয়া ডায়াফাইসিস। করেন। আমি 1 মিনিট আর আসছি আপা, আপাকে একটু বুঝায় দেন। হ্যাঁ আমি আসছি 1 মিনিট। আর হ্যাঁ, ডায়াফাইসিস আর এন্ডের মাঝখানের যে জায়গাটা ওইটা হচ্ছে মেটাফাইসিস। আরেকটা জায়গা হচ্ছে এপিফাইসিয়াল কার্টিলেজ। হ্যাঁ, মেটাফাইসিস এপিফাইসিয়াল কার্টিলেজটাই হচ্ছে যে ভাইয়া এতক্ষণ দেখালো যে প্রথমে যখন আমরা ফিটাল 6 উইক অফ ফিটাল লাইফে হচ্ছে আমাদের যে কার্টিলেজের একটা ফ্রেমওয়ার্ক থাকে হায়ালিন কার্টিলেজের, দেন হচ্ছে গিয়া ওটা হচ্ছে এর মধ্যে একটা ব্লাড ভেসেলস যায়, দেন হচ্ছে ওই কার্টিলেজ থেকে বোন ফর্মেশন হয়, এন্ড কার্টিলেজ গুলো অনেক বেশি মানে অনেক বেশি বোনের থেকে বেশি প্রলিফারেট করে করে উপরে চলে যায়, যেটার জন্য লেনদেনিংটা হয়। এন্ড হচ্ছে ওই জায়গাটাই হচ্ছে যে এপিফাইসিয়াল কার্টিলেজ। আচ্ছা বুঝছো তুমি? জি। মানে ফাইসিস কোন জায়গাটাকে বলতেছে তাইলে? আচ্ছা এপিফাইসিয়াল মিম মিম শোনো শোনো, এই ছবিতে হচ্ছে দেখো, ছবিতে দেখো একদম নিচের দিকে যে ব্লু লাইনটা দেখো, দুইটা ব্লু লাইন না, নিচের ব্লু লাইনটা যেটা ওই এরিয়াটা হচ্ছে এপিফাইসিস, ঠিক আছে? এরপরের যে আপা ব্লু লাইনটা ওইটা ফাইসিস। আপা এইটা ডায়াফাইসিস, এই জায়গাটা হ্যাঁ, মেটাফাইসিস, এই জায়গাটা এপিফাইসিস, আর এই ব্লু লাইনটা হচ্ছে ফাইসিস বা ফাইশিয়াল কার্টিলেজ। ফাইশিয়াল কার্টিলেজের ডাক নাম হচ্ছে ফাইসিস। ঠিক আছে, ফাইশিয়াল কার্টিলেজের ডাক নাম হচ্ছে ফাইসিস। বুঝতে পারছি আপা? হ্যাঁ। জি। আর আর তো বুঝছি ভাই বাকিগুলো। বাকিগুলো বুঝছেন, তাহলে বলে ফেলেন একবার সল্টার হ্যারিস ক্লাসিফিকেশনটা। সল্টার হ্যারিস হচ্ছে ভাইয়া এখানে 5টা টাইপ আছে। টাইপ 1 হচ্ছে সেপারেশন অফ দি এপিফাইসিস, দুটো এপিফাইসিস হচ্ছে সেপারেটেড হয়ে যাবে। দুটো 2 এপিফাইসিস হচ্ছে সেপারেশন হবে না, পুরো এপিফাইসিসটা সেপারেশন হয়ে যাচ্ছে। এই মেটাফাইসিস থেকে এপিফাইসিসটা সেপারেশন হয়ে যাচ্ছে উইথ ইনক্লুডিং আচ্ছা দা ভাইয়া, ফাইসিস। ফাইসিস আচ্ছা হ্যাঁ। নাম্বার 2 হচ্ছে সেপারেশন অফ দি ফাইসিস ফ্রম দ্য মেটাফাইসিস। শুধু না ফাইসিয়াল না না, কার্টিলেজটা আলাদা একটা লাইন মেটাফাইসিস। পাসিং ফ্রম ফাইসিস টু মেটাফাইসিস, আচ্ছা একটা লাইন পাসিং ফ্রম ফাইসিস টু মেটাফাইসিস। জি। জি। তারপর হচ্ছে 3 হচ্ছে যে ভাইয়া একটা লাইন এখানে ফ্র্যাকচার লাইন পাসিং থ্রু দ্য এপিফাইসিস, ফাইসিস থ্রু। ফাইসিস এন্ড এপিফাইসিস। ওকে জি ভেরি ভাইয়া। 4 আর নাম্বার তারপর হচ্ছে ফ্র্যাকচার লাইন পাসিং থ্রু দ্য মেটাফাইসিস। মেটাফাইসিস টু ফাইসিস দেন এপিফাইসিস। ওকে, আর 5 নাম্বার হচ্ছে 5 ক্রাশিং নাম্বার অফ হচ্ছে ফাইসিস। ক্রাশিং অফ দ্য ফাইসিস। বোঝা গেল? এই সল্টার হ্যারিস জি ক্লাসিফিকেশন 1 মাস পর আবার ভুলে জি যাবেন, আবার দেখবেন। তো এর বাইরে আর সল্টার হ্যারিসের মধ্যে কিছু নাই। ঠিক আছে, ট্রিটমেন্ট দিয়ে আপনাদের অবশ্যই প্রশ্ন করবে না, কিন্তু সল্টার হ্যারিস ক্লাসিফিকেশন কি এবং কোনটার মধ্যে কেন গ্রোথ ইনজুরি হবে, কোনটার মধ্যে কেন গ্রোথ ইনজুরি হবে না, এটার একটা বেসিক কনসেপশন হলো। অবভিয়াসলি মানে আলোচনা করলে হয় না, ইউ হ্যাভ টু গো থ্রু দিস ক্লাসিফিকেশন সিস্টেম। এই জিনিসটা পড়লে আপনি আরো ভালো একটা ধারণা পেয়ে যাবেন। বুঝতে পারছি আমি কথাটা? হ্যাঁ, এই তাহলে গ্রোথ ইনজুরি হবে কোন কোন জিনিস আরেকবার একটু বলেন। 1 2 তে গ্রোথ ইনজুরি হবে না, 3 4 5 এ গ্রোথ ইনজুরি হবে। ওকে 1 2 তে গ্রোথ ইনজুরি হবে না, 3 4 5 এ। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছিল, ছবিতে দেখতে কোন দুইটা একরকম বলেন তো একটু? 1 আর 5। 1 আর 5 1 or 5? 1 আর 5 কোনো কনফিউশন? না না ভাই। ভাইয়া। আমরা একটু এক্সেও দেখে আসি। হ্যাঁ, কি হলো?
আরে বেহাদবি শুরু করছে তো একদম। ভাইয়া ওই আপুটা আর আমাদের সাথে পড়বে না, ওই যে প্রজ্ঞা আপু, কার্ডিওভাস্কুলারের যে কোর্সে মনে আছে। হয় ভয় পাইছে। আপনাদের পড়া দেখে বলতেছে ওনারা অনেক পড়েন, তারপর যখন শুনছে যে আপনারা বয়স শুনে উনি ভয় পালা গেছে। না প্রজ্ঞাপুকে বলবো আর কত রেস্টে আছেন, পড়বেন না পড়বেন। সমস্যা হচ্ছে যে ওই যে অ্যাডজাস্ট করার একটু ব্যাপার আছে আর কি, বুঝছেন, টেম্পোর সাথে অ্যাডজাস্ট করা। জি ভাই, হ্যাঁ আমি হ্যাঁ, ফার্স্ট দিন করে প্রথমে পর অনেক 2 দিন কষ্ট। আসি নাই আর। হ্যাঁ হ্যাঁ, একটু ধৈর্য ধরে থাকতে থাকলে অভ্যাস হয়ে যায়, বুঝছেন। আপনি বলছেন উনি যেটা কমপ্লেন করছেন যে আমরা অনেক লম্বা সময় ধরে পড়ি, এত সময় উনি ধৈর্য ধরে শুনতে পারেন না, এটাও একটা সমস্যা। প্লাস উনি বলছেন আমি অনেক জোরে জোরে কথা বলি। ভাই আপনি আরো আস্তে কথা বলবেন, অল্প কথা বলবেন, আপনার কথা শুনলে মাথা ধরে যায়। অনেক কিছু বলে ফেলছেন আমাকে, বলে বাদ দিলাম, অসুবিধা নেই। এনিওয়েজ আমরা এক্সেট। আচ্ছা, উনি যখন কার্ডিওভাস্কুলার পড়াবে আমরা ছোট সেশন করব তাহলে। উনি না থাকলেও আমরা কার্ডিওভাস্কুলার পড়ে ফেলতে পারবো আপা। আপনি বিশ্বাস করেন, এখন যে কোনো বই খুলে আপনি নিজে পড়ে ফেলতে পারবেন, বুঝছেন কথাটা। মানে আজকে আমি নাই, ইশফাক ভাই নাই, আপনি কিন্তু আপনার পড়া কন্টিনিউ করে ফেলতে পারবেন। মানে পড়ার প্যাটার্নটার সাথে অভ্যস্ত হয়ে গেলে হাউ ডু আই অ্যাপ্রোচ দ্য প্রবলেম, এটা যখন আপনার জানা হয়ে যাবে, আপনি এখন কার্ডিওভাস্কুলার সিস্টেম গুলো কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ে ফেলবেন। ইয়া মানে বোঝাটা তো সমস্যা না, মানে অ্যাপ্রোচ করাটাই তো ডিফিকাল্ট। ভাই আমি এক্সরে দেখাতে পারছি না, এক্সরে আসছে না কোনো কারণে। হ্যাঁ আমরা বাদ দিই, এটুকু তো হয়ে গেছে ভাই। জি সল্টারেজ ভাইয়া। হয়ে গেছে না। আমার এই প্রিন্সিপাল ফ্র্যাকচার কিন্তু এইগুলো শেষ। আর এই যে সল্টারেজ ক্লাসিফিকেশন যেভাবে টান দিয়ে পড়লাম, এরপর ফ্র্যাকচার গুলো এভাবে টান দিয়ে পড়ে ফেলবো। যদিও টান দিয়ে পড়ে ভাই নাই, আজকে আজকে এতটুকুই থাক। মোর দেন এনাফ। ঠিক আছে, এই জি কনসেপ্টটা ভাইয়া। কি হলো, একটা মিনিট আমি দাঁড়ান, 1 সেকেন্ড সামারি করে ফেলবো পুরো চ্যাপ্টারটা। ঠিক আছে, এটার উপর বারবার জোর দিচ্ছি ভাই, কারণ প্রিন্সিপাল অফ ফ্র্যাকচারের মধ্যে যে কথাগুলো হয়েছে, ঠিক আছে, সেগুলো আর আন্ডারগ্রেডেড টপিকস, মানে টায়ার 1 টায়ার 2 টপিকস। ঠিক আছে, এগুলো আপনি ভুল করতে পারবেন না। ঠিক আছে, এগুলো ভুল করলে বিপদ আছে। ঠিক আছে, আমরা কি পড়েছি, একজনকেও একদম মানে ভাই 9:45 বাজে, আমরা 9:48 শেষ করে দিতে চাই। একজন কেউ পুরো চ্যাপ্টারটা সামারি করুন যে এখান থেকে কি পড়েছি আমরা। আচ্ছা ভাই, আমরা হ্যাঁ আপনি প্রথমে বলেন। করেছি। হ্যাঁ বলেন বলেন বলেন, ইশফাক ভাই বলেন, ইশফাক ভাই বলেন। হ্যাঁ আচ্ছা ইশফাক ভাইয়া বলেন। বলেন। আচ্ছা, আমরা প্রথমে পড়েছি ফ্র্যাকচারের ডেফিনেশন, কিন্তু আমরা জানি ব্রেক ইন দ্য কন্টিনিউইটি অফ দ্য বোন গেল। ফ্র্যাকচার কিভাবে হয়, হ্যাঁ জাস্ট একটা, কিভাবে হয়, হ্যাঁ কিভাবে হয় পড়েছি, ওকে। right, তারপরে তিনটা ফোর্স করেছি। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ডিরেক্ট ইনজুরির মধ্যে তিনটা ফোর্স ছিল, আপনার ইনজুরি, রিপিটেটিভ স্ট্রেস, এবং আরেকটা হচ্ছে আপনার প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, যেটা উইকেনিং অফ দ্য বোন। গেল। আর ইনজুরির মধ্যে দুই ধরনের ইনজুরি করেছি, ডিরেক্ট ইনজুরি আর ইনডিরেক্ট ইনজুরি। ইনডিরেক্ট ইনজুরির মধ্যে ছিল 4টা আলাদা আলাদা ফোর্স। হ্যাঁ, যেটা ছিল যে কম্প্রেশন, বেন্ডিং, টেনশন, আর টুইস্টিং, জি স্পাইরাল। এগুলো পড়ছি, এগুলো রেসপেক্টিভ ফ্র্যাকচার গুলো পড়েছি, ভেরি গুড। হ্যাঁ, তারপরে আর কি পড়েছি, এরপরে আমরা আরেকটা জিনিস জেনেছি, সেটা হচ্ছে আপনার কমপ্লিট ইনকমপ্লিট ফ্র্যাকচার সম্পর্কে জেনেছি। হ্যাঁ, কমপ্লিট ফ্র্যাকচারে এখানে আমরা ওই যে কমিউটেড ফ্র্যাকচার, যেটা হ্যাঁ কমিউটেড ফ্র্যাকচার সম্পর্কে জেনেছি, যেটা হচ্ছে আপনার 2 অর মোর ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট। আর ইনকমপ্লিট আমরা গ্রিনিস্টিক ফ্র্যাকচার সম্পর্কে জেনেছি। আর তারপর একটা ইম্পর্টেন্ট জিনিস জেনেছি, সেটা হচ্ছে ফ্র্যাকচারের যখন ডিসপ্লেসমেন্ট হয় তখন আমরা, আচ্ছা হ্যাঁ টোরাস ফ্র্যাকচার সম্পর্কে জেনেছি। হ্যাঁ, এটাও জেনেছি। আচ্ছা, আর যেটা জেনেছি যে একটা ফ্র্যাকচার যখন ডিসপ্লেস হয় তখন আমরা নরমালি চারটা জিনিস দিয়ে তাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। এগুলো হচ্ছে আপনার ফ্র্যাকচার যেই শিফটিং, টিল্টিং, টুইস্টিং এবং লেন্থেনিং অর মানে লেন্থ লস, লেন্থ ইনক্রিজ আর ডিক্রিজ দুইটাই হতে পারে। গেইন অর লেংথ লস, যে কোনো একটা হবে। হ্যাঁ হ্যাঁ, বাড়তেও পারে কমতেও পারে। আচ্ছা, এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস জেনেছি যে কিভাবে ফ্র্যাকচার হিলিং। ফ্র্যাকচার হিলিং হয় দুই ভাবে। একটা হচ্ছে প্রাইমারি উপায়, যেখানে বোন কন্ট্যাক্টে থাকবে এবং বোনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে লেস দেন 200 মাইক্রোমিটার। যদি খুব কাছাকাছি থাকে, দুইটা জিনিস জানলেই চলবে, যে খুব কন্ট্যাক্টে থাকবে এবং তাদের গ্যাপটা খুবই কম, তাহলেই তাদের প্রাইমারি হিল হওয়ার সম্ভাবনা বেশি। আর সবচেয়ে বেশি যেটা ফ্র্যাকচার হিল হয় বাই দ্য হিলিং বাই দ্য সেকেন্ড ইন্টেনশন হিলিং বা সেকেন্ডারি হিলিং।
এখানে আমরা চারটা মেকানিজম পড়ে, হ্যাঁ, পাঁচটা মেকানিজম পড়েছিলাম ইন টোটাল। হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে হেমাটোমা ফরমেশন, নাম্বার 2 হচ্ছে ইনফ্ল্যামেশন, তারপরে সফট ক্যালাস ফরমেশন, হার্ড ক্যালাস ফরমেশন এবং রিমডেলিং। এই পাঁচটা দিয়ে আমরা হিলিং বাই সেকেন্ড ইন্টেনশনটাকে ডেসক্রাইব করি। আর এরপরে আমরা যে ফ্র্যাকচার হিল তো হয়ে গেল, এরপর তিনটা টার্মিনোলজি পড়েছিলাম। একটা হচ্ছে আপনার ইউনিয়ন, যেটা কিনা আপনার ক্যালসিফিকেশন অফ দ্য ক্যালাস ইউনিয়ন, আর করেছিলাম যে ডিলেড ইউনিয়ন এবং নন ইউনিয়ন। হ্যাঁ, ডিলেড ইউনিয়ন হচ্ছে যে এক্সপেক্টেড টাইমের মধ্যে যদি ইউনিয়ন না হয় ডিলেড ইউনিয়ন, বা যদি হয় ইউনিয়ন হচ্ছে বাট এক্সপেক্টেড টাইমের মধ্যে শেষ হয়ে গেছে তারপরও হিল হচ্ছে, সেটা হচ্ছে আপনার ডিলেড ইউনিয়ন। আর নন ইউনিয়ন মানে হচ্ছে নো সাইন অফ ইউনিয়ন, তাই না ভাইয়া? এই তো এরকমই তো। জি এটাই নোসান আচ্ছা, আপাতত। জি তারপরে এরপরে ভাই আমরা অর্থোপেডিক যে ট্রমা, একটা ট্রমা কিভাবে আমরা ম্যানেজ করব, একটা ট্রমাটিক একটা পেশেন্ট আসলে আমরা সেটা জেনেছি। প্রথমেই আমাদেরকে ম্যানেজ করতে হবে যে জেনারেল ম্যানেজমেন্ট, যেটা কিনা আমরা জানি যে এবিসিডি। হ্যাঁ, এই এবিসিডি প্রোটোকলে আমরা জেনারেল ম্যানেজমেন্ট। এরপরে পেশেন্ট যখন আহ, আমার লাইফ থ্রেটেনিং যখন কোনো আমার ইনজুরি নাই মনে হচ্ছে পেশেন্টের, তখন আমি লোকাল ম্যানেজমেন্টের দিকে যাব। তখনই আমি পেশেন্টের যে আমরা যে লুক ফিল মুভ শিখেছি সেই জিনিসগুলোতে যাবো, যেটা একটা সেকেন্ডারি সার্ভের একটা পার্ট। হ্যাঁ, এখানে আমি কি করবো, পেশেন্টের লুক ফিল মুভ, মানে লুক বা ওই যে আমরা যেটা জানি ইন্সপেকশন, ফিল মানে পেশেন্টের এখানে পালপেট করে দেখবো, এবং মুভ অ্যাক্টিভ এবং প্যাসিভ মুভমেন্ট করে দেখবো। দেন আমাকে যেতে হবে, আমি আমার মানে লুক ফিল মুভের মধ্যে আমার হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন ইনক্লুডেড। দেন আমাকে এখন একটা ইনভেস্টিগেশনে যেতে হবে। আমরা প্রেফার করি যে একটা ফার্স্ট একটা এক্সরে। এক্সরেতে আমরা রুল অফ 2 ফলো করি। রুল অফ 2 বলেছে যে আমরা একটা দুইটা ভিউ দেখবো, তারপর দুইটাই জয়েন্ট ইনক্লুড করতে হবে। তারপর হচ্ছে 2 লিম্ব, যেটা বেবিদের ক্ষেত্রে প্রযোজ্য, যে দুইটা লিম্ব না হলে আমরা কম্পেয়ার করতে পারি যে আসলেই ভেঙেছে কিনা সেই জিনিসটা, যেটা বেবিদের জন্য 2 লিম্ব, 2 ইনজুরি। হ্যাঁ, 2 ইনজুরিটা মনে সাবসিকুয়েন্ট পড়ছে না। মানে অন্য কোনো অ্যাসোসিয়েটেড ইনজুরি আছে কিনা, টিবিয়া ভেঙেছে সাথে ফিমার স্পাইন ওগুলো ভাঙছে কিনা ওগুলো। আর একটা হচ্ছে 2 অকেশন, দুইটা অকেশনে আমি মানে আবার একটা চেক আবার একটা এক্সরে করবো, দেখবো যে আলটিমেটলি এটা কোন প্রাইমারি দিকে দেখা যাচ্ছে। যাচ্ছিল না, সেকেন্ডারি দেখা গেল আর কি, পরে দেখা গেল রাইট, দুটো। রাইট। আর কিছু স্পেশাল ইমেজিং আমরা করতে পারি যদি আমরা অবভিয়াস, আমি সাসপেক্ট করছি, হাইলি সাসপেক্ট করছি যে ফ্র্যাকচার, অথচ আমি এক্সরেতে ওই অনুযায়ী আমার আমি স্যাটিসফাইড না, সেক্ষেত্রে আমরা একটু হাই লেভেলের ইনভেস্টিগেশন এমআরআই করে দেখতে পারি। এই তো। জি দেন এরপরে আমি ফ্র্যাকচার আমার যখন ডায়াগনোসিস হয়ে যাবে, তখন আমাকে এখন ম্যানেজমেন্টে আসবো। এখন ম্যানেজমেন্টে আমরা তার আগে ফ্র্যাকচারকে আমরা প্রাইমারি দুই ভাগে ভাগ করি, যে ওয়েদার ইট ইজ এ ক্লোজ ফ্র্যাকচার অর ওপেন ফ্র্যাকচার। এখন যদি আমার ক্লোজ ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে আমি 4 প্রিন্সিপালে আগাবো। নাম্বার 1 হচ্ছে রিকগনাইজেশন, বা এটা হচ্ছে ডায়াগনোসিস, রিকগনাইজেশন এক। নাম্বার 2 হচ্ছে রিডাকশন, মানে আমাকে একটা ফ্র্যাকচারটা রিডিউস করতে হবে। রিডিউস করার জন্য আমরা প্রথমে আমরা ট্রাই করবো ভাই ক্লোজ রিডাকশন। হ্যাঁ, রিডাকশন। দেন যদি না হয় সেক্ষেত্রে হয়তো ওপেন রিডাকশন প্রয়োজন হতে পারে। তা রিডাকশন আমরা করলাম, রিডাকশন করে তারপর হচ্ছে রিটেনশন। রিটেনশন মানে আমাকে রিডিউস পোর্শনটাকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য আমরা বেশ কয়েকটা আমরা ম্যানুভার আমরা করেছি। নাম্বার 1 সবচেয়ে কমন, আমরা যেটা সারফেস ট্র্যাকশন দিয়ে দেখতে পারি, সরি ট্রাকশন দিয়ে দেখতে পারি, যেটা ট্র্যাকশন বিভিন্ন রকমের আছে, যে গ্র্যাভিটি ট্র্যাকশন, স্কিন ট্র্যাকশন বা স্কেলেটাল ট্র্যাকশন, এই ধরনের ট্র্যাকশন আছে। তাছাড়া আমরা কি করতে পারি, আমরা খুব নর্মালি আমরা যেটা ইউজ করি যে কাস্ট, যে আমরা স্ল্যাব ইউজ করতে পারি, বা আমরা ফুল প্লাস্টার। প্লাস্টার কাস্ট ইউজ করতে পারি। তাছাড়া আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্রেস ইউজ করতে পারি, যে ফাংশনাল ব্রেস বলা হয়। তাছাড়া আমি ফ্র্যাকচারটাকে ফিক্স করে রাখতে পারি, যেটা আমরা ফিক্সেশন বলি। ফিক্সেশন আবার দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল ফিক্সেশন এবং একটা হচ্ছে এক্সটার্নাল ফিক্সেশন। ইন্টারনাল ফিক্সেশন করা যেতে পারে প্লেট বা স্ক্রু দিয়ে, আর একটা হচ্ছে আমরা ওয়্যার বা আমরা মেটালিক ওয়্যার দিয়েও আমরা ইন্টারনাল ফিক্সেশন করতে পারি।
তাছাড়া ইন্টারমিডিয়েটারি নেইল দিয়েও করতে পারি, তাই না ভাই? জি জি জি। এই তো মোটামুটি। আচ্ছা, এরপরে ভাই আমরা এই তো রিটেনশন জানলো, আর কিছু 4 নাম্বার প্রিন্সিপাল হচ্ছে রিহ্যাবিলিটেশন। আমি যখন দেখবো যে ফ্র্যাকচার মোটামুটি ইউনাইটেড হয়ে গেছে, আমি তখন পেশেন্টকে না একদম ইউনাইটেড না, যখন আমার রিটেনশনের কাজ শেষ তখন থেকে আমি ব্যবস্থা নিতে থাকবো যেন এটা রিহ্যাবিলিটেশন হয়, মানে লিম্বটা নন ফাংশনিং যেন না হয়ে যায়। আমি প্রথম থেকে মানে রিটেনশনের কাজ করে ফেলছি, ওটি করে ফেলেছি, ব্যথা কমে গিয়েছে, আমি এখন রিহ্যাবিলিটেশনের কাজ শুরু করে দিব। হ্যাঁ, রিটেনশন শেষ হলে আমাদের আসলে রিহ্যাবিলিটেশন প্রসিডিওর শুরু হয়ে যায়, এই আর কি। আচ্ছা, আর আমরা জেনেছি ভাই এরপরে আমরা ওপেন ফ্র্যাকচারের এরপর তো ওপেন ফ্র্যাকচারই করেছি ভাই, ওপেন জি। ফ্র্যাকচার। আচ্ছা, এবার চলে আসি ভাই ওপেন ফ্র্যাকচারের ব্যাপারে। ওপেন ফ্র্যাকচারের আমার যে প্রথমে করেছি যে ওপেন ফ্র্যাকচারের যে ক্লাসিফিকেশন, যেটা আমরা জেনেছি যে গ্যাস্ট্রোড ক্লাসিফিকেশন টাইপ 1 আছে, টাইপ 2 আছে, আর টাইপ 3 আছে। টাইপ 3 এর মধ্যে এ বি সি আছে। আমি প্রথমে তো পেশেন্ট রিসিভ করার পরই আমি আগেই প্রথমেই দেখবো ওপেন ফ্র্যাকচার যেহেতু মোটামুটি হাই ভ্যালিডিটি ইনজুরি, আমি প্রথমেই পেশেন্টকে আবার আগের নিয়মে রিসাসিটেট করবো, এবিসিডি দেখবো। তারপর আমি যখন সেকেন্ডারি ম্যানেজমেন্ট যখন শুরু হবে, তখন আমি যখন দেখেছি এটা ওপেন ফ্র্যাকচার, সেই অনুযায়ী আমি ম্যানেজ করা শুরু করবো। আমার ম্যানেজমেন্ট ফিজিক্যাল পেশেন্ট আসার সাথে সাথেই আমি তাকে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস দিয়ে গেল। নাম্বার 2, এরপরে আমাকে পেশেন্টের ওন ডেব্রাইডমেন্টে আমাকে যেতে হবে। 2 নাম্বার হচ্ছে ওন ডেব্রাইডমেন্ট। ওন ডেভেলপমেন্টে আবার কয়েকটা স্টেপ আছে। ওন ডেভেলপমেন্টের প্রথম স্টেপটাই হচ্ছে আমার ইয়া ছিল যে 1 নম্বর হচ্ছে ওন এক্সিশন, যে ওন্ডের যে মার্জিনটা আমরা কেটে ফেলবো, এটাকে ওন এক্সিশন বলবো। দেন হচ্ছে ওন এক্সটেনশন, মার্জিন কাটার পরে আমি অ্যাকচুয়াল ফ্র্যাকচারটা ভিতরে কত বড় তার লেন্থটা আমি যেহেতু বুঝতে পারছি না, সেটা বোঝার জন্য আমাকে কিছু অংশ কাটতে হবে, এটাকে আমি ওন এক্সটেনশন আমি বাড়াবো, ওন এক্সটেনশন। এরপর আমি ফ্র্যাকচারটা দেখলাম, ফ্র্যাকচারটা আরো ভালো মতো দেখার জন্য আমাকে ফ্র্যাকচার ফ্রেগমেন্টটাকে আমাকে আর একটু ডেলিভারি করবো, মানে আমি একটু দরকার হলে বের করে দেখবো যে ফ্র্যাকচার ফ্রেগমেন্টটা ওখানে কোনো ধরনের ময়লা আছে কিনা, এটাকে আমরা ডেলিভারি অফ দ্য ফ্র্যাকচার ফ্রেগমেন্ট বলি। দেন আমরা কি রিমুভাল অফ দ্য ডিভাইটিলাস টিস্যু, যদি সেখানে কোনো ধরনের ডিভাইটিলাস টিস্যু থাকে সেটাকে আমরা রিমুভাল করলাম। দেন এরপরে আমার এখন ওন ক্লিনজিং করবো আমরা, মানে ওনটা আমরা নর্মাল স্যালাইন দিয়ে এখানে আমরা পরিষ্কার করতে হবে, ওন ক্লিনজিং। দেন ওন ক্লিন করার পরে আমি নার্ভ এবং টেন্ডনের দিকে নজর দিব। নর্মালি নার্ভ এবং টেন্ডনটা ডিলেট রিপেয়ার করা হয়, আমরা ওই অবস্থায় রেখে দিতে পারি, এই আর কি, যদি কন্টামিনেটেড হয়। তাহলে আমি আবার প্রিন্সিপালে ফিরে যাই। আমি প্রথমে কি দেখলাম যে অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস দিলাম, 2 নম্বরে আমি ওন ডেব্রাইডমেন্ট করলাম। ওন ডেব্রাইডমেন্ট পরেই আমাকে এখন স্টেবিলাইজেশন অফ দ্য ফ্র্যাকচারে আসতে হবে। না না, ক্লোজার। সরি, হ্যাঁ, এরপর হচ্ছে আমার রাইট ওন ক্লোজার। এরপর 3 নম্বর প্রসেসর হচ্ছে ওন ক্লোজার। ওন ক্লোজার আমাকে কি করতে হবে, আমি যদি টাইপ 1 এবং টাইপ 2 এগুলোর ক্ষেত্রে আমি টাইপ 1 2 3A। হ্যাঁ 1 2 এবং 3A এগুলোতে আমি কি ওন এডিকুয়েট ডেভেলপমেন্ট যদি হয়ে যায় এবং আমি আমার একটু সরি ইন্টারাপ্ট করছি, উন্ড ক্লোজারের ক্ষেত্রে আমার গাস্ট্রিলো ক্লাসিফিকেশনটার থেকেও বড় জরুরি হচ্ছে কতক্ষণ সময় পার হয়েছে। 6 ঘন্টার নিচে সময় পার হয়েছে রাইট একরকম, 6 ঘন্টার উপরে সময় পার হয়েছে আরেক রকম। রাইট রাইট যদি আমি দেখি যে পেশেন্টের আমার 6 ঘন্টার আগে এসেছে এবং আমি এর মধ্যে আমার এডিকুয়েট ওন ডেভেলপমেন্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমি 1 2 এবং 3 এর ক্ষেত্রে আমি কনফিডেন্টলি মোটামুটি আমি এটা ওন ক্লোজার করে দিতে পারি। বাট 3B এবং 3C এর ক্ষেত্রে আমার হয়তো এটা ডিলেট করতে হবে। আমার এডিকুয়েট 2 থেকে 3 দিন আমি বিয়ের ক্ষেত্রে 6 ঘন্টার নিচে হলে আমি ফ্ল্যাপ কভারেজ করতে পারলে ফ্ল্যাপ কভারেজও করে দিব যদি পারি, মানে যদি হ্যাঁ, আর যদি ওন স্যাটিসফ্যাক্টরি না হয় আমি 2-1 দিন ড্রেসিং করে দেন আমাকে অ্যাজ আমার প্রাইমারি